আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি তোমাদের ইংলিশ বইয়ের লেকচার টু মানে ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, এই যে ইউনিটটা আছে এটা আলোচনা করব। এখানে লেসন 1 দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার, অর্থাৎ শক্তিশালী নদীর লোভ, এটা নিয়ে তোমাদের সাথে আমি আজকে এই ক্লাসে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। এখানে কি বলছে, মেহেরজান lives in a slum of সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে তোমার বেড়িবাঁধ, ঠিক আছে? এই যে যেটা বলছে না, এটা হচ্ছে বেড়িবাঁধ। অর্থাৎ মেহেরজান সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন বেড়িবাঁধের একটি বস্তিতে থাকেন। দা হুইসপারিং ওয়াইন্ড মানে বাতাস, ঠিক আছে, ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। কি বলছে, যমুনা নদী থেকে যে ফিস ফিস করে আসা বাতাস তা আগুনকে অস্থির হয়ে যায়। The dancing flames remained মেহেরজান of the turmoil in her life. নাচের এই শিখা মেহেরজানকে তার জীবনের অশান্তির কথা মনে করিয়ে দেয়, ঠিক আছে? এই যে বাতাসের কারণে যে আগুন, আনস্টেডি যে ফায়ার, ঠিক আছে, এইটা উন্মাদ হয়ে যায়। এবং এই যে আগুনের যে লেলিহান নাচের যে শিখা, সেই ফ্লেমস অর্থাৎ শিখা মেহেরজানকে কি করে, টার্মোয়েল ইন হার লাইফ অর্থাৎ তার জীবনে অশান্তির কথা মনে করিয়ে দেয়। নো লঙ্গার এগো, বেশ আগের কথা নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সবকিছু ছিল, ঠিক আছে? খুব বেশি দিন আগের মেহেরজানের সবকিছুই ছিল। এ ফ্যামিলি, একটি পরিবার ছিল। তারপর হচ্ছে অ্যারাইভেল ল্যান্ড অর্থাৎ আবাদি জমি ছিল এবং ক্যাটেল ছিল অর্থাৎ গৃহপালিত পশু ছিল, ঠিক আছে? দ্য এরিজন অফ দ্য যমুনা গ্রাজুয়ালি কনজামড অল হার ল্যান্ড প্রপার্টি। কি বলছে, যমুনার ভাঙন, ঠিক আছে, ধীরে ধীরে তার সমস্ত জমি এবং সম্পত্তি গ্রাস করে নিয়েছে। অর্থাৎ যমুনা নদীর যে মানে গ্রাজুয়ালি ধারাবাহিক যে কনজামড হার প্রপার্টি মানে ইরিজন, ঠিক আছে, ধারাবাহিক যে মনে করো তোমার ভাঙন, সেটা কি করছে, তার ধীরে ধীরে তার সমস্ত জমি সম্পত্তি তার নদী গর্ভে গ্রাস করে নিয়েছে। হ্যাঁ, ওকে। It finally claimed her only shelter during the last monsoon. মনসুন মানে আসলে বর্ষাকাল। শেষ পর্যন্ত গত বর্ষার সময় এটি তার একমাত্র আশ্রয়, ঠিক আছে, সে আশ্রয় দাবি করেছিল। মানে এটা কি করছে যে তার যে অর্থাৎ মেহেরজানের যে সম্পত্তি সব ধীরে ধীরে সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং শেষ পর্যন্ত তার একটি শেল্টার ছিল, সেই শেল্টারটাও ওই নদী গর্ভে বিলীন হওয়ার মানে নদী গর্ভ নিয়ে যাবে, সেজন্য তাকে বলেছিল। এখানে একটা মানে এরকমই বোঝানো হয়েছে, ঠিক আছে, মানে ভাঙার উপক্রম হয়ে গেছিল। ইট টুক রিভার অনলি এ ডে টু ডেভর মেহেরস হাউস, ট্রিস, ঠিক আছে, ভেজিটেবলস গার্ডেন এন্ড দ্য বাম্বু বাস। কি বলছে এখানে, মেহেরের বাড়ি অর্থাৎ মেহেরজানের বাড়ি, এই যে হাউস, গাছপালা, সবজি, ভেজিটেবল গার্ডেন, সবজি বাগান ও বাঁশের যে বাম্বু বুশ, এটা খেয়ে ফেলতে নদীর সময় লেগেছিল মাত্র একদিন। অর্থাৎ একদিনের মধ্যেই নদীর যে ভাঙন, এই ভাঙনের কারণে মেহেরজানের বাড়ি, গাছপালা, সবজি বাগান এবং বাম্বু বুশ অর্থাৎ বাঁশের ঝাড় একদিন সময় লেগেছিল ভেঙে একেবারে শেষ হয়ে যেতে, ঠিক আছে? He had a happy family once. এক সময় তার একটি সুখী পরিবার ছিল, মানে একটা সময় তার অনেক একটা সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, এক বছরের মধ্যেই, ঠিক আছে, ওভার দ্য ইয়ার্স অর্থাৎ বছরের পর বছর ধরে, she lost her husband, সে তার স্বামীকে হারিয়েছে, হার ফ্যামিলি, তার পরিবারকে হারিয়েছে, ডিজিজ, ঠিক আছে, মানে রোগ হয়েছিল এরকম, ঠিক আছে, রোগে আক্রান্ত হয়েছিল। দ্যাট ক্রুল হাঙ্গার, নিষ্ঠুর ক্ষুধা, অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি, এবং দারিদ্র পরিবারকে নিয়ে এসেছিল। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লাইভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন।
এখন ক্ষতি এবং বেদনা নিয়ে বেঁচে থাকার জন্য তিনিই একমাত্র বাকি আছেন। অর্থাৎ সবকিছু সে হারায় ফেলাইছে, শুধুমাত্র সে এখন বাকি আছে। দ্য গ্রিডি যমুনা, অর্থাৎ লোভী যমুনা। গ্রিডি বলতে এখানে লোভী, যে যমুনা আছেন এখানে নাউন আর গ্রিডি আসছেন এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো কি বলছে, দ্য গ্রিডি যমুনা হ্যাজ scattered her dreams and happiness. তার লোভী যমুনা তার স্বপ্ন ও সুখকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এরপরে এখানে কি বলছে দেখো, এখানে বলতেছেন দেয়ার আর থাউজেন্ডস আদার ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান, অর্থাৎ মেহেরজানের মতো একই পরিণতি ভাগ করে নেওয়ার জন্য আরো হাজার হাজার অপেক্ষা করছে, ঠিক আছে। এখানে মানে ওই নদীর যে নদীর যে কিনারা বা নদীর তীরে অনেক মানুষ বসবাস করে মেহেরজানের মতো, ঠিক আছে। সেই কথাই বলা হয়েছে যে মেহেরজানের মতো একই পরিণতি ভাগ করে নেওয়ার জন্য আরো হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, ঠিক আছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হচ্ছে একটা নদী মাতৃক দেশ, ঠিক আছে, প্রচুর নদী আছে। সাম অফ হুজ ব্যাংকস ওভারফ্লো আর এরোয়েড ডিউরিং মনসুন, মানে বর্ষাকালে সেই সব নদীর মধ্যে থেকে কিছু নদী মানে ওভারফ্লো করে, ঠিক আছে, মানে পানি, প্রচুর পরিমাণে পানি সেখানে প্রবাহিত হয় এবং বন্যা সৃষ্টি করে, বা প্রচুর স্পিডে আর কি পানি প্রবাহিত হয়, ঠিক আছে, যেগুলো নদীর যে দুই পাড় বা যে কিনারা সেটা ভেঙে ফেলে, সেটাকে বলা এরোজন। এরোজন ইজ হার্শ রিলেটিভ ফর দ্য পিপুল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস ডিউরিং ইস মনসুন। মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার লাইক যমুনা। কি বলছে দেখো, বাংলাদেশ নদীমাতৃক দেশ, যার কিছু তীর বর্ষায় উপচে পড়ে ক্ষয় হয়, মানে প্রচুর পরিমাণে পানি প্রবাহিত হয় বর্ষাকালে। নদীর তীরবর্তী বসবাসকারীদের জন্য ভাঙন একটি কঠিন বাস্তবতা। প্রতি বর্ষায় সময় যমুনা, পদ্মা ও মেঘনার মতো শক্তিশালী নদী দ্বারা আরো অনেক গ্রাম হুমকির সম্মুখীন হয়, ঠিক আছে। The Padma and the Meghna same একই, যমুনার মতো the Padma Meghna. It is estimated the river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. এটি অনুমান করা হয় যে নদী ভাঙনে বাংলাদেশে প্রতি বছর কমপক্ষে 1 লক্ষ মানুষকে গৃহহীন করে তোলে। তোমরা কি সংখ্যাটা বুঝতেছো? 1 লক্ষ, মানে প্রতি বছর আমাদের বাংলাদেশের বিশেষ করে যে এই যে পদ্মা, মেঘনা এবং যে যমুনা গুলো রয়েছে, যমুনা নামে যে নদীগুলো রয়েছে, ঠিক আছে, এই নদীতে বর্ষাকালে ওভারফ্লো হয়। বর্ষাকালে ওভারফ্লো কিভাবে হয়? বাংলাদেশে যে নদীটা, অর্থাৎ পদ্মা নামে যে নদীটা প্রবাহিত হয়, সেটা কিন্তু আসছে ভারতে গঙ্গা নদী থেকে, অর্থাৎ এই যে তিব্বতের মানস সরোবর থেকে যে নদীটি উৎপত্তি, সেটা ভারতের মধ্য থেকে এসে বাংলাদেশের মধ্য দিয়ে সে বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। এখন বিষয়টা হচ্ছে কি, এখানে তোমার মেঘনা যে নদীটা, অর্থাৎ ব্রহ্মপুত্র এবং পদ্মা দুটো যেখানে এসে চাঁদপুরের ঘাটে এসে মিলিত হয়েছে, সেটা আজকে মেঘনা, এবং মেঘনা নদী হয়ে সেটা বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। হ্যাঁ, এখন বিষয়টা আজকে কি, ভারত যে ফারাক্কা বাদ দিছে, বা বাংলাদেশের চারপাশে যে নদীগুলো আছে প্রত্যেকটা নদীতে ভারত বাদ দিছে, আনুমানিক মেবি 56টা নদী, এবং 56টা নদীর উপর ভারত এভাবে বাদ দিছে। এখন বিষয়টা আজকে কি, যখন শুকনো মৌসুমে তারা পানি ছাড়ে না বা বাদ ছাড়ে না, শুকনো মৌসুমে যে পানিগুলো আসে, পানিগুলো তারা ব্যবহার করে, তারা কৃষিকাজ করে, তখন বাংলাদেশে ওই সময়টাই থাকে আজকে সম্পূর্ণ তোমার পুরো শুকনো, ঠিক আছে, নদীগুলো। এখন বর্ষাকালে যখন অনেক পানি চলে আসে, তখন তারা পানি ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার ফলে হয় কি, যে পানি স্বাভাবিক গতিতে যে প্রবাহিত হওয়ার ফলে তখন কিন্তু তোমার কোনো বন্যার সৃষ্টি হবে না, কিন্তু হুট করে অনেক পানি আসলে সেখানে তোমার প্লাবিত হয়ে যাবে, পুরো ওভারফ্লো হয়ে যাবে নদীতে, এবং মানে নদী ভাঙন শুরু হবে, তার পাশাপাশি বন্যা হবে। তো এই কারণে মানে একটা জরিপ করা হয়েছে এবং অনুমান করা হয় যে নদী ভাঙনে বাংলাদেশে প্রতি বছর প্রায় 1 লক্ষ মানুষ গৃহহীন হয়ে যায়, ঠিক আছে। তারপরে কি বলছে, ইনফ্যাক্ট রিভার এরিজন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই দ্য ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ আমাদের এই যে প্রকৃতপক্ষে জলবায়ু পরিবর্তনের কথা বলা হয়, যে জলবায়ু পরিবর্তনের কারণে প্রধান বিপদগুলোর মধ্যে নদী ভাঙন অন্যতম। অর্থাৎ এটা খুবই স্বাভাবিক, নদী ভাঙন এই কারণে, মনে করো ঝড়, জলোচ্ছ্বাস, ঠিক আছে, হবে, তার পাশাপাশি এই অঞ্চলে যে বরফ গলতেছে, বরফ গলার পরে পানির যে উচ্চতা বাড়তেছে, সবকিছুর কারণে নদী ভাঙন
একটা হুমকির মুখে। দেখো যখন সুন্দরবন এলাকায় বা ওই তোমার কি বলে সমুদ্র উপকূলীয় এলাকায় যখন জলবায়ু পরিবর্তনের কারণে প্রচুর বেগে ঝড় হয়, যেমন আইলা, সিডর, আমপান, এই যে ঝড়গুলো, এই ঝড়গুলোর ফলে হয় কি পানি যে উঁচু হয়ে আসে, ঠিক আছে, ওই জলশেষের ফলে ওইখানে একটু প্রবল বেগে একজন তোমার আঘাত করে উপকূলীয় যে এলাকাগুলো আছে, আঘাত করার ফলে সেখানে নদী ভাঙনের সৃষ্টি হয়, ঠিক আছে, তার পাশাপাশি বন্যার সৃষ্টি হয়। If we can't take promote actions to adapt to climate change, there will be thousands of more migrants in our towns and villages every year. জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে যদি আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিতে না পারি, তাহলে প্রতি বছর আমাদের শহর ও গ্রামে আরো হাজার হাজার মেহেরজান বাড়তে থাকবে। ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটি খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমার ক্লাইমেট চেঞ্জের যে দ্বিতীয় লেসন, এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণ নিয়ে। ঠিক আছে, এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।